পরাজয় জেনেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগও সার্চ কমিটির মাধ্যমেই হবে নতুন ইসি। চলতি মাসেই খুলে দেওয়া হবে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়, জানালেন শিক্ষামন্ত্রী। আবাস উপযোগী করা হচ্ছে হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকাদান। ক্লিন ফিরে আসা বিদেশি 24টি চ্যানেল না চালালে ভঙ্গ হবে কেবল অপারেটরদের লাইসেন্সের শর্ত, জানালেন তথ্যমন্ত্রী। বিভ্রান্তি নিরসনে সরকারের হস্তক্ষেপ চায় অ্যাটকো। মাদক মামলায় পরিমণিকে অভিযুক্ত করে সিআইডির চার্জশিট, মিলেছে সম্পৃক্ততা। হতে পারে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড। 10 অক্টোবর শুনানি। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাষ্ট্রপতি সার্চ কমিটি করেই নির্বাচন কমিশন গঠন করবেন। বিকেলে জাতিসংঘ সফর পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় মানুষ কিসের আশায় বিএনপিকে ভোটে নির্বাচিত করবে সেই প্রশ্নও তোলেন শেখ হাসিনা। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে তার সাফ মন্তব্য, কিছু সংস্থা রোহিঙ্গাদের নিয়ে ব্যবসা করছে। প্রায় 2 বছর পর অনুষ্ঠিত বিদেশ সফর থেকে ফিরে রীতিমাফিক সংবাদ সম্মেলনে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে ভার্চুয়াল মাধ্যমে এই সংবাদ সম্মেলনে বাসভবন প্রান্ত থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। লিখিত বক্তব্যে 2 সপ্তাহের যুক্তরাষ্ট্র সফরের আদ্যপান্ত তুলে ধরে তিনি জানান, এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড দেশবাসীর, তার নিজের নয়। কোভিড-19 মহামারীর মধ্যেও বাংলাদেশ যে অবিচলভাবে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে এগিয়ে যাচ্ছে, এই পুরস্কার তারই স্বীকৃতি। 2005 সাল নাগাদ 2 ঘন্টা ধরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শেখ হাসিনা। জানান, সময়মতো রাষ্ট্রপতি সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠন করবেন, কিন্তু কেন মানুষ বিএনপিকে ভোট দেবে সেই প্রশ্নও তোলেন বঙ্গবন্ধু কন্যা। যে জনগণ ভোট দিচ্ছে না বা ভোট দিতে পারছে না, এই যে প্রশ্নগুলি যারা করে, কিন্তু এর আপনার কে আছে এর বাইরে, আর কাকে দেবে? এত সুবিধা পেয়ে গালিটা আমার উপর দিয়ে যাচ্ছে বা আওয়ামী লীগের উপর দিয়ে যাচ্ছে, এই তো। কারা, কেন, কি কারণে, কোন সুখের স্বপ্নে, কোন আশার আলো দেখে ওদের বিএনপিকে বা অন্যদেরকে ভোট দেবে, সেটা আমাকে একটু বলেন, শুনি, একটু জেনে রাখি। মহামান্য রাষ্ট্রপতি একটা সার্চ কমিটি করবেন, তার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে, সেভাবে হবে। সাংবাদিকদের প্রশ্নে আসে রোহিঙ্গা ইস্যু। উত্তরে প্রধানমন্ত্রী বললেন, শরণার্থী নিয়ে ব্যবসার কারণেই প্রত্যাবাসনে গতি আসছে না। যেটা আমার একটা ধারণা যে সবকিছুতেই যেন একটা ব্যবসা, আমি খালি এইটুকু বলবো। তারপর আমার এর মধ্যে কিছু কিছু আছে আন্তরিক, তাদের কাছে ভালো সাড়া পাই, আর কিছু আছে যে শুনে যান। মনে হচ্ছে রিফিউজি পালাটা একটা ব্যবসা কারো কারোর জন্য, কোনো কোনো সংস্থার জন্য। এটা না থাকলে তাদের চাকরি থাকবে না। কথা হয় সাম্প্রতিক ই-কমার্স ব্যবসার অনিয়ম নিয়েও। সরকার প্রধান সাফ জানিয়ে দেন, ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষের দুঃসময়ের সুযোগ নিয়ে কিছু মানুষ টাকা বানানোর জন্য যে প্রতারণা করে, এদের উপযুক্ত শাস্তি অবশ্যই হবে। আফগানিস্তান ইস্যুতেও সরকার প্রধান উত্তর দিয়েছেন প্রশ্নের। তার মতে, তালেবানকে ভয় পাওয়ার কিছু নেই। আপনার ভয় ভয় করলে, ভয় দিলে কিন্তু ভয় পেয়ে বসবে। এখানে জনগণই হচ্ছে মূল শক্তি। তালেবানে এত ভয়ের কিছু নেই, ভয় পাওয়ার কি আছে? যে কারণে অবস্থা মোকাবেলা করার মতো ক্ষমতা আমরা রাখি। প্রতিপক্ষ যেমনই হোক, আওয়ামী লীগ সুষ্ঠুভাবেই নির্বাচন চায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী জানতে চাইলে তাকে এ বিষয়ে আশ্বস্ত করে শিক্ষামন্ত্রী বলেন, খোলার আগে আবাসিক হলগুলোর ব্যবস্থাপনা ঠিক করতে কাজ করছে মন্ত্রণালয়। এছাড়া নির্বাচন না হলেও 5 বছর পর সব পৌরসভার মেয়র ও কমিশনারদের মেয়াদ শেষ হয়ে যাবে এমন বিধান রেখে সংশোধন করা হয়েছে পৌরসভা আইন। এহসান জুয়েলের রিপোর্ট। করোনার প্রাদুর্ভাব কিছুটা কমে আসার পর গেল মাসের দ্বিতীয় সপ্তাহে খুলে দেওয়া হয় সব স্কুল কলেজ। ঘোষণা করা হয়েছে পাবলিক পরীক্ষার সময়সূচিও।
তবে এখনো খোলেনি কোনো সরকারি বিশ্ববিদ্যালয়। কোনো বিশ্ববিদ্যালয় খোলার তারিখ ঘোষণা করলেও শিক্ষার্থীদের টিকা দেয়া এবং দীর্ঘদিন বন্ধ থাকা আবাসিক হলগুলোর ব্যবস্থাপনা এখনো মূল চ্যালেঞ্জ। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চলতি মাসের মধ্যে খুলে দেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। যেহেতু ইউনিভার্সিটিগুলো নিজস্ব আপনার সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী চলে, আশা প্রকাশ করছেন যে এই মাসের মধ্যেই সবগুলো খুলে দেওয়া হবে। একটা প্র্যাকটিক্যাল প্রবলেম হলো হল ম্যানেজমেন্টটা, জিনিসপত্র বা বিছানাপত্র এগুলি কতটুকু আপনার ব্যবহার উপযোগী আছে সেগুলো দেখতে পাই। দ্যাট মেবি অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এইটাই একটা অন্যতম একটা বড় কারণ ইউনিভার্সিটিগুলো খুলতে। এদিকে বৈঠকে স্থানীয় সরকার আইনের খসড়ার অনুমোদন দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় 5 বছরের মেয়াদ শেষের পরও নির্বাচন না হলে পৌরসভার মেয়র কমিশনাররা দায়িত্ব থাকতে পারবেন না। 5 বছর যখন শেষ হয়ে যাবে ওই চেয়ারম্যান বা ওনার কাউন্সিল ওরা অফ, তো সেক্ষেত্রে 6 মাসের জন্য আইদার কোনো প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন কোনো অফিসার অথবা সরকার যদি কোনো যোগ্য ব্যক্তিকে যোগ্য মনে করেন তাকে 6 মাসের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ করবেন এবং 6 মাসের মধ্যে ইলেকশনটা কমপ্লিট করে দিতে হবে। যৌক্তিক কারণ ছাড়া 1 বছর কর্মচারীদের বেতন দিতে না পারলে পৌরসভা বাতিল হবে বলেও সংশোধন আনা হয় আইনে। দিচ্ছেন না সরকার। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ব্যক্তিকে মনে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার অংশ হিসেবে মেডিকেল সেন্টারে টিকা দেয়া হয়েছে শিক্ষক শিক্ষার্থীদের। দ্রুত সময়ে টিকা নিতে পেরে খুশি তারা। উপাচার্য বলেন, সবাই টিকার আওতায় আসলে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করবে বিশ্ববিদ্যালয়। এদিকে আগামীকাল হল খোলার সব প্রস্তুতিও সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা আক্তার কয়েক মাস আগে করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করলেও পাননি টিকা। সোমবার বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে অস্থায়ী টিকাদান কেন্দ্রে এসে মাত্র 10 মিনিটেই নেন কোভিড ভ্যাকসিন। লাইনে দাঁড়াতে হচ্ছে না, আমি এসে ওইখানে কার্ড জমা দিয়ে অল প্রসিডিওর কমপ্লিট করে এখানে টিকা নিয়ে নিলাম। বেশি টাইম লাগলো না, 10-15 মিনিটের মধ্যেই কাজ হয়ে গেল আমার। সাইমার মতো বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এই কেন্দ্রে এসে দ্রুত সময়ে টিকা নিতে পেরে স্বস্তি প্রকাশ করেন। অনেক সুবিধা হলো এতে আর কি, নইলে আমাকে রংপুরে গিয়ে দিতে হতো। এবং তারা যাওয়া মাত্রই প্রথমে এটা স্ক্যান করলেন এবং 30 সেকেন্ডের ব্যাপার, আর পরবর্তী 30 সেকেন্ডে টিকা হয়ে গেল। ঝামেলামুক্ত পরিবেশ আমরা টিকা দিতে পারলাম, তাই বিশ্ববিদ্যালয়কে আমি আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই। আগামী 17 অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ দেখিয়ে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নিতে পারবেন। কেন্দ্র পরিদর্শনে এসে উপাচার্য জানান, শতভাগ শিক্ষার্থী টিকার আওতায় আসলে সশরীরে শিক্ষা কার্যক্রম চালু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। যত দ্রুত আমরা আমাদের শিক্ষার্থীদের শতভাগের টিকা আওতায় আনতে পারবো, ততই আমরা সশরীরে স্বাভাবিক কার্যক্রম সেটি করতেও আমরা দ্রুত উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হব। এদিকে 1.5 বছর পর মঙ্গলবার খুলছে হল। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে হল কর্তৃপক্ষ। নতুন সাজে সাজানো হয়েছে ক্যান্টিন, চলছে শেষ মুহূর্তের কাজ। গণরুমে বসানো হয়েছে খাট। আমাদের শিক্ষার্থীদের বরণ করার জন্য আমরা মোটামুটি শতভাগ প্রস্তুত। আমরা যে সমস্ত অবকাঠামোগত সমস্যা ছিল সেগুলো আমরা সংস্কার করেছি। 1 ডোজ কোভিড টিকা গ্রহণের সনদ দেখিয়ে হলে থাকতে পারবেন অনার্স 4র্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিদেশি চ্যানেলে ক্লিন ফিট বন্ধ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল। এ বিষয়ে দ্রুত সরকারের হস্তক্ষেপ চাইলেন বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জানান, বিদেশি যে 24টি চ্যানেল বর্তমানে ক্লিন ফিট দিচ্ছে তা বন্ধ রাখলে কেবল অপারেটরদের লাইসেন্সের শর্ত ভঙ্গ হবে। এছাড়া 30 অক্টোবরের পর ঢাকা ও চট্টগ্রামের সব চ্যানেলে ডিজিটালাইজেশন করতে হবে বলেও জানান মন্ত্রী। শর্ত ছিল বিজ্ঞাপন সহ চলবে না কোনো বিদেশি চ্যানেল। 1 অক্টোবর থেকে তথ্য মন্ত্রণালয় এই আইন কার্যকরের নির্দেশ দিলে সব বিদেশি চ্যানেলই বন্ধ করে দেয় কেবল অপারেটররা। অথচ বর্তমানে 24টি বিদেশি চ্যানেল বিজ্ঞাপন ছাড়াই ক্লিন ফিট সরবরাহ করছে বাংলাদেশে। কিন্তু সব বিদেশি চ্যানেল বন্ধ থাকায় সেগুলো দেখা থেকেও বঞ্চিত হচ্ছেন দর্শকরা। এ অবস্থায় সোমবার তথ্যমন্ত্রীর সঙ্গে আবারও বৈঠকে বসে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো। বৈঠক শেষে টিভি মালিকরা ক্লিন ফিট নিয়ে সরকারের অনড় অবস্থানকে স্বাগত জানান। ক্লিন ফিট না হওয়ার কারণের জন্য সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছিল। চাপ দিয়ে নথি স্বীকার করানোটা কোনো আইনানুগ ব্যবস্থা নয়। রেগুলেটররা আমাদের সাথে আছেন, তারা একটা সংশয়ের মধ্যে আছেন এবং সেটা আপনি যদি সেটা নিরসন করে দিতে পারেন, আমার মনে হয় যে আমাদের কোনো সমস্যা নেই। বাট ওভারঅল যে জিনিসটা আমরা বলছি,
এটা আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো, দেশের মানের জন্য ভালো। এছাড়া আইপিটিভি এবং অনিবন্ধিত অনলাইন নিয়ে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান টিভি মালিকরা। আইপিটিভির নামে যেসব নৈরাজ্য তৈরি হয়েছে সেগুলি আপনি দেখেছেন। অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য পৃথক টেলিভিশন দেওয়ার কতখানি প্রয়োজন আছে সেটা আপনি একটু বিবেচনা করবেন। পরে তথ্যমন্ত্রী বলেন, দেশের স্বার্থে আইন মানতে হবে সবাইকে। লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে অপারেটর ও ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে। 24টির বেশি চ্যানেল বাংলাদেশে ক্লিন ফিট দেয়, সুতরাং এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। যদি এরপরও কেউ এগুলো না চালায় তাহলে সেটি শর্ত ভঙ্গ হবে, লাইসেন্সের শর্ত ভঙ্গ হবে। সুতরাং এই শর্ত ভঙ্গের কাজ কেউ করবেন না। এমন নয় যে যারা কেবল অপারেটর তারা ছাড়া বাংলাদেশে আর কেউ কেবল অপারেটিং লাইসেন্স চায় না, তা নয়। আমাদের কাছে হাজার হাজার দরখাস্ত জমা পড়া আছে, আমরা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করছি। সুতরাং কেউ আইন ভঙ্গ করলে, শর্ত ভঙ্গ করলে, বিভ্রান্তি ছড়ালে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আইপিটিভি নীতিমালার খসড়া চূড়ান্ত হয়েছে। শিগগিরই সব পক্ষকে নিয়ে তথ্য মন্ত্রণালয় বৈঠক করবে বলে জানা গেছে। পদক্ষেপগুলো গ্রহণ করেছি। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে এগিয়ে চলেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ। মাত্র 21 মাসেই এখন দৃশ্যমান প্রকল্পের প্রাথমিক কাঠামো। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে দিনরাত 24 ঘন্টা ইয়ার্ডে কাজ করছেন দেশি বিদেশি প্রকৌশলী আর শ্রমিকরা। কর্তৃপক্ষ বলছে, শুধু বিমান ওঠানামা আর ভবনের আধুনিকায়ন নয়, নতুন টার্মিনাল বদলে দেবে যাত্রী সেবার ধরনই। জুবাইর ফাসালের রিপোর্ট। দেখে মনে হতে পারে বিশ্ববিখ্যাত চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরের ভার্চুয়াল প্রদর্শনী এটি। নিশ্চয়ই আপনার কল্পনায় ভাসছে ঝা চকচকে টার্মিনাল, সুপারফাস্ট চেক ইন, ইমিগ্রেশন কাউন্টার কিংবা বোর্ডিং ব্রিজ। আবার বিমানবন্দরে নেমেই হাতের নাগালে পাতাল রেল কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এক মুহূর্তেই পৌঁছে যাবেন শহরের আরেক প্রান্তে। এসবই উত্তরাধুনিক বিশ্বের বহু বিমানবন্দরে দেখেছেন দেশের মানুষ। সিঙ্গাপুরের চাঙ্গির আদলেই শুধু নয়, তার নির্মাতা রোহান বাহরিনের নকশাতেই তৈরি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, যেখানে থাকবে একসঙ্গে 1,500 গাড়ি পার্কিং সুবিধা। যাত্রীদের সবচেয়ে কম সময়ে সেবা দিতে থাকবে 115টি চেক ইন কাউন্টার, 12টি বোর্ডিং ব্রিজ আর 64টি ইমিগ্রেশন কাউন্টার। আমরা সেন্ট্রাল এয়ারপোর্ট থেকে সাউন্ড সাইডে আমাদের ডে নাইট 24 আওয়ার্স ওয়ার্কিং কন্টিনিউস। বর্তমানে দুই টার্মিনালে একসঙ্গে মাত্র 12টি উড়োজাহাজ পার্ক করতে পারে, কিন্তু নতুন টার্মিনালে থাকবে একসঙ্গে 37টি উড়োজাহাজ পার্ক করার সুবিধা। এরই মধ্যে 27,000 বর্গমিটারের বিশাল কার্গো টার্মিনালের প্রায় 400 পিলার বসানোর সঙ্গে শেষ হয়েছে পুরো প্রকল্পের প্রায় 4 ভাগের 1 ভাগ কাজ। চেষ্টা করছি যে আমাদের নির্ধারিত সময়ের আগে যেন কাজটা শেষ করতে পারি, সেটার প্রচেষ্টা আছে। এবং এই ডিসেম্বরের ভিতরে আপনারা বাইরে থেকে একটা দৃশ্যমান হবে আমাদের থার্ড টার্মিনালের যে কর্মকাণ্ড। দুই জাপানিজ কোম্পানি মিৎসুবিশি আর ফুজিতার সঙ্গে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল তৈরিতে কাজ করছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং কনস্ট্রাকশনও। আগে দর্শনদারি, পরে গুণবিচারী, এই প্রবাদটিকে বাস্তবে রূপ দিতেই 7,000 মানুষের শ্রমে গড়ে উঠছে বিমানবন্দরের থার্ড টার্মিনাল। এখনকার দুই টার্মিনালের চেয়েও প্রায় দ্বিগুণ বড় এই প্রকল্পটি আসলে বদলে দেবে বিমানবন্দরের ধারণাই। আর তাই সরকারেরও চাওয়া, নতুন টার্মিনালে পা রেখেই এক অন্য বাংলাদেশকে দেখুক সারা দুনিয়া। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। মাদক মামলায় পরিমণির সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। অভিযোগপত্রে পরিমণি ছাড়াও আশরাফুল ইসলাম দীপু ও কবির নামে আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর হাকিম আদালতে এ প্রতিবেদন জমা দেয় সিআইডি। আগামী 10 অক্টোবর মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরিমণিকে গ্রেফতার করে র্যাব। তার বাসা থেকে 19 বোতল বিদেশি মদ, ভয়ঙ্কর মাদক আইস ও এলএসডি উদ্ধারের দাবি করে সংস্থাটি। এই মামলায় 7 দিনের রিমান্ডে ছিলেন পরি। সবশেষ 31 আগস্ট জামিন পেলে 27 দিন কারাভোগের পর 1 সেপ্টেম্বর কারামুক্ত হন এই চিত্রনায়িকা। প্রথমে মামলাটি তদন্ত করে গোয়েন্দা পুলিশ, এরপর তদন্তের দায়িত্ব পায় সিআইডি। মামলার 2 মাসে এসে রোববার আদালতে অভিযোগপত্র দেয় সংস্থাটি। অভিযোগপত্রে চিত্রনায়িকা পরিমণিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 5টি ধারার অপরাধের সম্পৃক্ততা মিলেছে, যার মধ্যে একটি ধারার সর্বোচ্চ সাজা 5 বছরের কারাদণ্ড, আরেকটি 1 বছর। পরি ছাড়াও অভিযুক্ত করা হয়েছে দীপু ও কবির নামে আরও 2 জনকে। এই মামলায় সর্বোচ্চ 1 থেকে 5 বছরের শাস্তির বিধান রয়েছে। এই মামলার অভিযোগ প্রমাণিত হলে
পরিমণি সহ তার অপরাপর সহযোগীদের 1 থেকে 5 বছর যে কোনো বর্ণনার কারাদণ্ড হতে পারে। পরীর আইনজীবীরা বলছেন তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে তারা জানেন না। অভিযোগপত্র দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তারা। আমরা এখনো অভিযোগপত্রে কি আছে, কি ভাষা, কি ধারা সন্নিবেশ হয়েছে এগুলো জানতে পারিনি। আমরা সার্টিফিকেট কপি নেওয়ার পর পর্যালোচনা করব। আলোচিত এই মামলায় চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত জামিন পান পরিমণি। যেহেতু অভিযোগপত্র দাখিল হয়েছে সে কারণে 10 অক্টোবর ধার্য তারিখে আদালতে উপস্থিত হয়ে আবারও তাকে জামিন চাইতে হবে, এমনটাই মনে করেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের ডিসকাউন্টের ফাঁদে পড়ে 250 কোটি টাকা হারালেন শত শত গ্রাহক। বিজয় অ্যাওয়ার্ড, স্বাধীনতা অ্যাওয়ার্ড ও বিগ বিলিয়ন, এই 3 ক্যাটাগরিতে গ্রাহকদের মোটরসাইকেল কেনার অফার দেয় প্রতিষ্ঠানটি। এদিকে গ্রেফতারের পর আদালতে তোলা হলে সিইও রিপন মিয়ার 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ই কমার্স প্রতিষ্ঠান হিসেবে 2020 সালের শুরুর দিকে যাত্রা শুরু করে কিউকম। ডিসকাউন্টে ভোগ্যপণ্য থেকে শুরু করে লক্ষাধিক পণ্যের সমারোহ নিয়ে বাজারে আসা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগের শেষ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর করা মামলায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রিপন মিয়াকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুধুমাত্র মোটরসাইকেলের অর্ডার বাবদ গ্রাহকদের প্রতিষ্ঠানটির কাছে পাওনা 250 কোটি টাকা যথাযথভাবে পরিচালিত করতে পারেনি। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন দাবি করেছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ফস্টারের কাছে প্রতিষ্ঠানটির 400 কোটি টাকা আটকে আছে। ফলে গ্রাহকদের টাকা কিংবা পণ্য কোনোটি দিতে পারছেন না। যদিও তার এই অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। 397 কোটি টাকা পেমেন্ট তার আটকে গেছে শুধুমাত্র মোটরসাইকেল পারপাসে। এখানে তারা প্রায় লক্ষাধিক পণ্য বিক্রি করে, কিন্তু শুধুমাত্র মোটরসাইকেলই এটি আটকে গেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এবং জনগণ তার কাছে প্রায় 250 কোটি টাকার পণ্য পায়। এই যে সিস্টেম, আমাদের করোনাকালে বেশ কয়েকটি প্রতারণার ঘটনা, বড় বড় ঘটনা ঘটেছে। তো এই সিস্টেমের মার পেয়েছে জনগণ, এখন ভুক্তভোগী হয়ে তারা মামলা দায়ের করেছে। মালয়েশিয়ার পুত্রা ইউনিভার্সিটিতে মার্কেটিংয়ে পড়াশোনা করেছেন রিপন মিয়া। ইভেলির এমডি মোহাম্মদ রাসেলের সঙ্গে সুসম্পর্কের সুবাদে দেশে ফিরেই ইভেলির সঙ্গে কিছুদিন কাজ করেন। এরপর নিজেই নেমে পড়েন ব্যবসায়, প্রতিষ্ঠা করেন কিউকম। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। করোনা এবং ডেঙ্গুর মধ্যে শিশুদের জন্য মরার ওপর খাড়ার ঘা এখন ডায়রিয়া। আবহাওয়া পরিবর্তনে জ্বর ও সর্দি কাশির সঙ্গে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে শিশুর প্রতিদিনকার খাবার নিরাপদ রাখার পাশাপাশি জ্বর কিংবা অন্য যে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। রায়ান জামান রোজ 5 বছর বয়সী শিশুটির হঠাৎ করে তীব্র জ্বর ও বমি। একদিন পর শুরু হয় পাতলা পায়খানা। পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় শিশুটিকে ভর্তি করা হয় ঢাকা শিশু হাসপাতালে। সেখানে 3 দিনের চিকিৎসায় এখন অনেকটাই সুস্থ রায়ান। জ্বর থাকে 103-4 এবং বাথরুম অনবরত করে, এবং যেটা ও বুঝতেই পারে না যে ওর বাথরুম হচ্ছে। ও একদম পুরো নিস্তেজ, যে ও বসার মতো ওর এনার্জি ছিল না। 3 বছর বয়সী শিশু রাইসারও প্রায় একই সমস্যা। অসুস্থতার শুরু জ্বর দিয়ে, এরপর একদিনের ব্যবধানে পাতলা পায়খানা। স্যালাইন খাওয়ালেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় গাজীপুর থেকে শিশুটিকে নিয়ে আসা হয় ঢাকা শিশু হাসপাতালে। এখন যেটা হচ্ছে জ্বর আছে আর হচ্ছে পেট ব্যথা। পরশু দিনটা হচ্ছে দিনে 3 বার পাতলা পায়খানা করেছিল। চিকিৎসকরা বলছেন হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের প্রভাব পড়ছে শিশু স্বাস্থ্যে। গরমে খাবার দ্রুত নষ্ট হওয়ায় সেই খাবার খেয়েই অসুস্থ হচ্ছে শিশুরা। যেহেতু গরমও বেশি, অনেক সময় দেখা যায় যে ফুডের কারণে বাচ্চারা হচ্ছে ফুড পয়জনিং হচ্ছে, মানে যে বাসি খাবার বা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এমন খাবারও খাচ্ছে। সেক্ষেত্রে ইনফেকশনের কারণে তাদের ডায়রিয়ার প্রকোপটা আমরা বেশি পাচ্ছি। এমন পরিস্থিতি এড়াতে শিশুর খাবার যাতে নষ্ট না হয় সেদিকে আরও মনোযোগী হতে অভিভাবকদের প্রতি পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। যে খাবারটা পরিবেশন করবে সেটা যাতে বিশুদ্ধ থাকে, কোনোভাবে বাসি বা পুরানো খাবার অথবা বাইরের যে খাবারগুলো আছে ওপেনলি সেগুলো খাবার পরিহার করে বাসায় তৈরি খাবার খাওয়ান। ফুড হাইজিনটা আমরা যদি মেনটেন করতে পারি। শিশুর যে কোনো সমস্যায় অবহেলা না করে দ্রুত নিতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে আজ থেকে নদ নদী ও সমুদ্র উপকূলে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। প্রথম দিনই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় বেশ কয়েকজন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে নৌ পুলিশ ও কোস্ট গার্ডের টহল।
জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সোমবার থেকে নদ নদী ও সমুদ্রে বন্ধ ইলিশ সহ সব ধরনের মাছ ধরা। ইলিশ ধরা বন্ধে নদীতে সার্বক্ষণিক টহল দিচ্ছে কোস্টগার্ড ও নৌ পুলিশের একাধিক স্পিডবোট। এরপরও নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে নামে বরগুনার তালতলির জেলেরা। এ সময় 14 জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় 3টি ট্রলার ও 50 কেজি মা ইলিশ সহ বিপুল পরিমাণ জাল। 22 দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে চট্টগ্রামের সমুদ্র ও উপকূলীয় এলাকায় অভিযান চালায় নৌবাহিনীর 7টি জাহাজ। এ সময় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। এদিকে চাঁদপুরে 3 নদীর মোহনা থেকে সচেতনতামূলক নৌ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চাঁদপুরের সকলস্তে মানুষে মাছ রক্ষায় আমরা সহযোগিতা করব। মধ্যরাত থেকে অনবরতভাবে অভিযান পরিচালনা করে আসতেছি। তবে নিষেধাজ্ঞার সময়ে নদীতে জাল না ফেলার আহ্বানে সাড়া দিয়েছেন ভোলা, পটুয়াখালী ও শরীয়তপুরের জেলেরা। দিনে রাতে অভিযান আমরা করতেছি। আমরা নদীতে যেমনি থাকবো তেমনি আমরা ল্যান্ডেও আমরা চেকপোস্ট বসাইছি। লঞ্চ যেখান থেকে মাছ নেয় সেখানেও আমরা চেকপোস্ট বসাইছি। জেলেরা অবৈধভাবে মাছ শিকার করতে না পারে এই জন্য নৌ পুলিশ এবং জেলা মৎস্য অধিদপ্তর এবং অন্যান্য বাহিনী কর্তৃক সমন্বয়ে আমরা নিয়মিত অভিযান অব্যাহত রাখব। ইলিশ সম্পদ রক্ষায় 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন 38টি জেলায় এই অভিযান চলবে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। পরাজয় জেনেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগও। সার্চ কমিটির মাধ্যমেই হবে নতুন ইসি। চলতি মাসেই খুলে দেওয়া হবে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়, জানালেন শিক্ষামন্ত্রী। আবাস উপযোগী করা হচ্ছে হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকাদান। এই ছিল জনপদের সময়ে। সঙ্গে থাকুন সময়।